নমস্কার অ্যান্ড ওয়েলকাম টু থ্রাশ আওয়ার। আজকে আমরা কথা বলবো রক্তবীজ 2 নিয়ে। রিভিউটা শুরু করার আগে কিছু ওয়ার্নিং দিয়ে দিই। এই রিভিউতে প্রচুর র্যান্ট থাকবে, তো আপনারা যদি র্যান্ট শুনতে অনিচ্ছুক থাকেন তাহলে এই ভিডিওটা স্কিপ করবেন। এবং এই ভিডিওর শেষের দিকে আমি কেবলমাত্র একটা স্পয়লার দেব, কিন্তু ওই স্পয়লারটা মেনশন না করলে এই ভিডিওটার মূল বক্তব্য আমি পেশ করতে পারবো না। তো যারা এখন অবধি থেকে গেছেন তাদের জন্য ভিডিওটা শুরু করা যায়। রক্তবীজ 2 শুরু হয় গোটা সবুজ পার্টিকে থ্যাঙ্কস জানিয়ে। মানে এমনিতে তো মিডিয়াতে, কাগজে, কলমে সব জায়গায় সবুজ পার্টির সবার নাম দেখতে পেতামই, এখন সিনেমা হলে গেলেও এনাদের নাম দেখা যায়। কে জানে কবে এরা ক্যামিও করতে আরম্ভ করে দেবে। এবং শিবপ্রসাদ আর নন্দিতা, নাম ধরে রাখলাম না, কিছু করার নেই। ওনাদের ডিরেকশনের একটা টিপিক্যাল স্টাইল আছে। ওনারা শুট করেন সিনস এবং ওগুলোকে পোস্ট প্রোডাকশনে, এডিটিংয়ে জয়েন করে একটা সিনেমা বানিয়ে দেন। এবং এই সিনেমায় এতগুলো চরিত্র রয়েছে যে আপনি ভাববেন এটা প্যাশন প্রজেক্ট না পিকনিক প্রজেক্ট নাকি বেকার ভাতার একটা প্রজেক্ট। এবং দেখে মনে হচ্ছিল যে উইন্ডোজ কন্ট্রাকচুয়ালি অব্লিগেটেড ছিল সবাইকে একটা করে গান দেওয়ার জন্য, এমনকি ভিক্টর ব্যানার্জিকেও ছাড়া হয়নি। গানগুলোর সেরকম কোনো কন্টেক্সট পাবেন না, হুটহাট শুরু হয়ে যায়। নুসরাত জাহানের যে আইটেম সংটা আছে সেটাও হুট করে উইদাউট কন্টেক্সট শুরু হয়ে গেল। এবং মিমির যে ফেমাস আইকনিক গান আছে ওটারও কন্টেক্সটটা আপনারা খুঁজে পাবেন না। মানে আবির মিমির হাত ধরলো এবং ড্রিম সিকোয়েন্সে গান শুরু হয়ে গেল, অসাধারণ। এবং এই সিনেমার মুখ্য চরিত্রে রয়েছে আবির চট্টোপাধ্যায়, যার থেকে একটা ফজলি আমেরও এক্সপ্রেশন বেশি। আচ্ছা বলুন তো, আবির প্রত্যেকটা সিনেমায় কিরকম অ্যাক্টিং করে? মানে একই রকম এক্সপ্রেশন, ফ্ল্যাট, এরকম ওয়ান ডিমেনশনাল অ্যাক্টর আমি আজ অব্দি দেখিনি। দৌড়চ্ছে এফার্ট নেই, মারছে এফার্ট নেই। ভাই সিনেমাটা পেয়েছিস, ন্যূনতম এফার্টটুকু দে। আর আবির এত সাদা কি করে হয়ে গেল? মানে দেখে তো মনে হচ্ছে না উনি ফিল্ড ওয়ার্ক করেন। ছবির টোনালিটি একদম টিপিক্যাল শিবপ্রসাদ আর নন্দিতা স্টাইলে। মানে আপনারা যারা ওনাদের সিনেমা দেখেছেন আপনারা জানবেন যে পেটে কাতুকুতু দিয়ে হাসানোটা ওনারা খুব ভালো করে জানেন। কিন্তু দুর্ভাগ্যবশত এই সিনেমায় হলে একটা লোকও হাসছিল না। এবং যিনি আসেন ম্যাডাম, আপনি কি স্টোরিটা এত খাজা লিখেছিলেন নাকি স্ক্রিন প্লেটাকে ট্যাম্পারিং করে এরকম খাজা করে দেওয়া হয়েছে? আপনি দয়া করে একটু জানাবেন, কারণ স্টোরিতে কে কি করছে সেটা তারাই জানে। মানে আইটেম সং চলছে, সেখানে মিমি ওপেন গান নিয়ে ঘুরে বেড়াচ্ছে, পাশের লোকটা দাঁড়িয়ে জিজ্ঞাসা করছেন আপনার হাতে গান কেন, সেও তাকিয়ে দেখছে, সেও মজা লুটছে। এরা ইন্টারোগেশন করতে এদিক ওদিক যেখানে ইচ্ছে চলে যাচ্ছে, মাঝ রাস্তা দিয়ে লোক তাকিয়েও দেখছে না, ওপেন পিস্তল নিয়ে যাচ্ছে। হচ্ছেটা কি? রক্তবীজ 1 কোনোভাবেই কালজয়ী অসাধারণ সিনেমা হয়তো ছিল না, কিন্তু এর থেকে ফার বেটার ছিল। এই সিনেমাটা দেখলে বোঝা যায় যে ডিরেক্টর আর প্রডিউসারের যদি ফেম মাথায় উঠে যায় না, সে কি করতে পারে। ইনফ্যাক্ট গানগুলোকে প্রপারলি মিক্সও করা হয়নি। যারা থিয়েটারে গিয়ে গানটা শুনবেন বা বাড়িতে এসেও যদি আপনারা গানটা হেডফোনে শোনেন তাহলে বুঝতে পারবেন যে দিস ইজ নট আ ফিল্ম কোয়ালিটি মিক্স। তার ওপর সিনেমাতে ফরচুনের, বড়ো প্লাসের অ্যাড তো রয়েছে। বাংলা সিনেমার এতই বেশি বাজেট যে এনারা বেশি লোককে হায়ার করতে পারেন না। ওই জন্য যে মেন টেররিস্ট সে জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ একাই করছে। মানে আপনি বুঝতে পারছেন, একটা মাল্টি ন্যাশনাল টেররিস্ট অর্গানাইজেশন সে একটা মিশন সামথিং বলে অর্গানাইজ করেছে এবং সেটার তার বাঁধা থেকে নিয়ে, বোম বাঁধা থেকে নিয়ে স্নাইপারের কাজ একজনই করছে। ইন্ডিয়ার প্রেসিডেন্টের ফ্যামিলি বাংলাদেশ যাচ্ছে, তার সাথে একজন টেররিস্ট চলে গেল, সে সঙ্গে করে ল্যাঙ্গট হয়ে চলে গেল এবং প্রেসিডেন্ট তাদের সবার ভিসা পাসপোর্ট করে দিলেন। ব্যাকগ্রাউন্ড চেকই হলো না যে টেররিস্ট সঙ্গে করে ট্যাং ট্যাং করে চলে গেছে। এবং ওই যে বললাম যে কন্ট্রাকচুয়ালি অব্লিগেটেড ছিল সবাইকে একটা করে গান দেওয়ার জন্য। নুসরাতকে গান, মিমি আবিরকে গান, অঙ্কুশ কৌশানীকে গান। ও বাই দ্য ওয়ে, অঙ্কুশ কৌশানীর থাইল্যান্ডের ব্যাক স্টোরি আছে যেটার সাথে কোনো রেলিভেন্স নেই স্টোরির। ওটাকে কেন এবং বারবার যখন থাইল্যান্ড দেখাচ্ছে, একটা দূর থেকে লং শট নেওয়া হয়েছে, ওখান থেকে দেখানো হচ্ছে থাইল্যান্ড। এবার এই প্লাস্টিক সার্জারিটা কতখানি প্লাস্টিক আর কতখানি আয়রন আর কতখানি ছুঁচছুতো সেটা আমি জানি না, সেটা নিয়ে আমি বক্তব্য পেশ করতেও চাই না। কিন্তু আমাকে একটা জিনিস বলুন, বাঙালি মেয়েদের কি নিজের প্রতি কনফিডেন্স চলে গেছে? এইগুলো হলিউডে হতো, হলিউডে প্রচুর লোক নিজের লাইফ শেষ করে ফেলেছে এরকম কসমেটিক সার্জারি করে। বাংলাতেও এর চল চলে এসছে। এভরিওয়ান ইজ গোয়িং আন্ডার দ্য নাইফ। দেখুন, এটা কিন্তু বডি শেমিং না। আমি চাই না যে আমাদের এখানকার কোনো মেয়ে, কোনো মহিলার মুখে স্কিন ক্যান্সার হোক বা তার গাল খসে পড়ুক। যারা এই জিনিসটাকে প্রপাগেট করছেন যে বডি পজিটিভিটির জায়গায় তারা কসমেটিক সার্জারি করতে বলছে, দে আর হাইলি রং। কৌশানী আর অঙ্কুশের কেমিস্ট্রি ওয়াজ স্টিল ওকে, মানে ফিল্মের মধ্যে ওদের পারফরমেন্সটাও বেটার ছিল বাকিদের থেকে। মিমি আর আবিরের কোনো কেমিস্ট্রি নেই, মানে দে আর ট্রাইং রিয়েলি হার্ড, স্পেশালি যখন গানটা এসছে, বিকিনি সিন এসছে, দে আর রোম্যান্সিং, ওদের মধ্যে they are literally very awkward with each other. এবং সিনেমাতে কন্টিনিউটি তো এদিক ওদিক হয়ে গেছে। মানে প্রেসিডেন্ট যিনি নিজে
টিমকে পুরো নিয়ে গেলেন বাংলাদেশে, তার সাথে তার ফ্যামিলি মেম্বার গেল, প্রেসিডেন্ট ওখানে গিয়ে ভুলেই গেলেন, প্রেসিডেন্টের সাথে কারোর দেখা সাক্ষাৎই হলো না। প্যারালালি কি 4-5 জন লেখেন, জানে না যে ও কি লিখছে, ও জানে না ও কি লিখছে। গানগুলো খুব ডিপ্লোরেবল, খুবই হাস্যকর গান। কৌশানের একটা আইটেম সং আছে যেটা শুনে আপনার মনে হবে সেই পুষ্পা 2 এর ফিলিংস বলে গান ছিল, ওরকম টাইপের। অনেকগুলো গানের সাথে অনেক গানের সিমিলারিটি আছে, আমি ও সবের মধ্যে যাচ্ছি না। গানগুলো আপনাদের ভালো লাগলে শুনবেন, না ভালো লাগলে স্কিপ করবেন। তাই বলে ফিলিংস বললাম বলে এটা ভাববেন না যে রশ্মিকার মতো নেচেছে, না না, ওটা এদের দ্বারা সম্ভব না, এদের তো শরীরই নড়ে না। এবং আজকাল সিজিআই এতটা কমন হয়ে গেছে, যেখানে পারছে লোকে সিজিআই থুপে দিচ্ছে। মানে রিয়েল সেট ভুলে যাও, সব গ্রিন স্ক্রিনের সামনে করে নাও। মানে বাংলাদেশের একটা স্টেডিয়ামের সিন রয়েছে, ক্লাইম্যাক্স বলতে পারেন, আমি ক্লাইম্যাক্সের ডিটেলে যাচ্ছি না, আপনি পুরোপুরি বুঝতে পারবেন যে লং শটের স্টেডিয়ামটাও সিজিআই। পেছনে মানে ডান্স পারফরমেন্স হচ্ছে, কৌশানী নাচছে, তার সামনে যে অডিয়েন্স বসে রয়েছে, অডিয়েন্সকে জাস্ট 4-5টা অডিয়েন্সকে দেখানো হচ্ছে। স্টেডিয়াম, ভাবুন স্টেডিয়াম, বাট তার মধ্যে 4 থেকে 5টা অডিয়েন্সকে শুধু ক্লোজ আপে দেখানো হচ্ছে, তারা নাচছে, তার বিয়ন্ড কিছু নেই, ওটা শুধু লং শটে স্টেডিয়াম দেখিয়ে দেওয়া হচ্ছে। এবং আপনি যদি গল্পের খুঁটিনাটি ধরতে যান, এক একটা সিন ধরে যদি অ্যানালাইজ করতে যান, আপনার মাথা খারাপ হয়ে যাবে। একটা সিন আছে, আবির ওপর থেকে নামছে, তো নামছেই, সেই কিসে কোন ও স্বর্গে চলে গেছিলো, কোথা থেকে নামছে জানি না, যতক্ষণ না ক্লাইম্যাক্স হলো নামতেই থাকছে। এবং সেখানে যে উঠলো, মনে হবে আমি মানে একটা মানুষ মেঝে থেকে টেবিলে যত ইজিলি লাফায়, ওরকম মনে হলো ও 100 ফিট লাফিয়ে উঠে গেল। তারপর কৌশানী নাচতে নাচতে হঠাৎ নিজেই হোস্ট হয়ে গেল, বোধহয় হোস্টের বাজেট ছিল না এদের কাছে। সবাই জানে যে পলিটিশিয়ানরা স্টেজে উঠছে, মানে প্রাইম মিনিস্টার, প্রেসিডেন্ট, যারাই হোক, এবং পুলিশ দৌড়চ্ছে। একটা স্টেডিয়াম কত 100 কিলোমিটার ভাই, দৌড়ে কোথা থেকে কোথায় যাচ্ছিস তুই? এবং সিনেমাটোগ্রাফি, এডিটিং, এইগুলো নিয়ে আলাদা করে কিছু বলার নেই, একদম যেরকম উইন্ডোজ স্টাইলের শুটিং হয়, যেরকম সিনেমাটোগ্রাফি থাকে, যেরকম এডিটিং হয়, যেরকম ব্যাকগ্রাউন্ড স্কোর হয়, একদম টিপিক্যাল ওই ছাঁচেই সিরিয়ালের মতো করে সিনেমাটাকে বানানো। বাই দ্য ওয়ে, আমি একটা শর্ট ছেড়েছিলাম একটু আগে, ডাইরেক্ট একদম আইনক্স থেকে, সেখানে অনেকে বলেছেন এ শুধু নেগেটিভিটি ছড়ায়, এরকম আগেও কমেন্ট শুনেছি। পজিটিভিটি যে ছড়ায়, তার ভিডিওটা দেখে আপনি যদি এনজয় করেন, আমি কোনোদিন আপনাকে বলবো না আমার ভিডিওটা এসে দয়া করে দেখুন এবং নেগেটিভিটিটা আপনিও বাস্কিন করুন। আর আরেকটা কনসেপ্ট আমি দেখলাম, একজন কমেন্ট করেছিলেন বিনোদিনীকে যখন বাজে বলেছিলাম তখন অসম ভিডিও, খুব ভালো। দেন এই শর্টসটা এসে উনি বলেছেন যে এ শুধু নেগেটিভই বলে। প্রবলেমটা আমার না, প্রবলেমটা আপনার। আমি সিলেক্টিভ নেগেটিভিটি করি না, আমি সিলেক্টিভ পজিটিভিটি করি না। আমার যেটা ভালো লেগেছে বলি, আমার যেটা খারাপ লেগেছে বলি, আপনারও ভালো লাগতেই পারে, খারাপ লাগতেই পারে। প্রবলেমটা হচ্ছে যখন আপনার ভালো লাগাটা আমার সাথে মিশে যায় তখন আমি ভালো ছেলে, যখন আপনার ভালো লাগাটা আমার সাথে মেলে না তখন আমি খারাপ ছেলে, তখন আমি নেগেটিভিটি ছড়াচ্ছি। দিস ইজ হিপোক্রেসি স্যার অর ম্যাডাম অন ইয়োর পার্ট। ওই জন্য বলি, সোচ বদলিয়ে দুনিয়া বদলেগা। শুধু ডিরেক্টর, প্রডিউসার, অ্যাক্টর এদের চেঞ্জ হলে হবে না, অডিয়েন্সকেও চেঞ্জ হতে হবে, খারাপটা শোনার ক্ষমতা রাখতে হবে। যদি না থাকে তাহলে ফিল্ম অ্যাপ্রিসিয়েশন বা ক্রিটিসিজম ভিডিও দেখবেন না। এবার ভিডিওর লাস্ট সেগমেন্টে চলে এসেছি, যেটা আমি বলেছিলাম প্রথমেই, একটা স্পয়লার দেব। তো যারা স্পয়লার নিয়ে ইন্টারেস্টেড নন, বা যারা আমার করা কথা শুনে অলরেডি লগ আউট করে গেছেন, ভেরি গুড, বাট যারা থেকে গেছেন, যারা শুনতে চান, তাদের জন্য এই নেক্সট সেগমেন্ট। এই ছবিতে একদম শেষে পোস্ট ক্লাইম্যাক্সে একটা ক্যামিও আছে, এবং সেই ক্যামিওটা অন্য কারণ নয়, আমাদের বাংলার বিশ্ববিখ্যাত জোকার শিবপ্রসাদের। হ্যাঁ, যার 5 ফুটের তলায় 2 ইঞ্চের হিল না পড়লে যাকে দেখা যায় না, সেই শিবপ্রসাদের। হ্যাঁ, ওই শিবপ্রসাদের যে মুক্তধারা থেকে নিয়ে হামি, থেকে নিয়ে বহুরূপী, থেকে নিয়ে রক্তবীজ 2 একই অ্যাক্টিং করে গেছে। ওই শিবপ্রসাদ যার ভাগ্য ক্লিক করে গেছে বলে সে ধরাকে সরা জ্ঞান করে নিয়েছে। নিজে প্রডিউসার, নিজে ডিরেক্টর, যদিও ডিরেক্টর ডুয়োটা কীভাবে কাজ করে আমি আজ অবধি খুব একটা বুঝে উঠতে পারিনি। ইউজুয়ালি ডিরেক্টর ডুয়োরা ভাই বোন, বড়বউ এরকম কিছু হয়, এরকম একটা অডলি আনরিলেটেড লোক ডিরেক্টর ডুয়োতে কীভাবে ওয়ার্ক করে সেটা নিয়ে তো ওনারা কোনো দিন ডিসক্লোজ করেননি। ওনারা ইন্টারভিউতে এসে সারাক্ষণ শুধু বলেন কৌশানীকে কীভাবে চুমু খেয়েছি, কীভাবে ওই সিনটা করেছি, এসব ফালতুর কথাগুলো বলার টাইম আছে। এবং আলটিমেটলি যখন এই সিরিজটা হিট হয়ে গেছে, দেখে নিয়েছে, এতগুলো লোক দেখতে যাচ্ছে, রক্তবীজ 1 হিট হয়ে গেছিলো, রক্তবীজ 2ও হিট হয়ে যাবে অবভিয়াসলি, উনি নিজেকে ইনপুট করে দিলেন, সবাইকে দিয়ে খাটিয়ে নিলেন। মোটামুটি পিকনিক প্রজেক্টে মিমি রয়েছে, আবির রয়েছে, কৌশানী রয়েছে, অঙ্কুশ রয়েছে, নুসরাত রয়েছে, সবাইকে দিয়ে নামটা জড়িয়ে সিনেমাটাকে হাইপ দিয়ে হিট করে নিয়ে লাস্টে নিজের মুখটা দেখিয়ে দিল। হাউ ক্যান ইউ বি সাচ আ মেগালোম্যানিয়াক ইগোয়েস্টিক পিস অফ
লজ্জা করে না? নিজের প্রোডাকশন, নিজের ডিরেকশন, নিজেরই মুখ সব সিনেমায় দেখিয়ে যাচ্ছেন। ইউ শুড বি অ্যাশেমড অফ ইয়ারসেলফ। যাই হোক, যারা এই ভিডিওটা এত দূর অবধি দেখে নিয়েছেন, আশা করছি আপনাদের কানে তালা পড়ে গেছে আমি যা যা বলেছি সেগুলো শুনে, এবং তার মধ্যে যদি 50%-এর এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আই উইল সে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। আর ওই সাপোর্ট করতে বলবেন না, ঠিক আছে? নিজের গ্যাটের টাকা দিয়ে নিজে সিনেমা দেখতে যাই, কারুর টাকা দিয়ে আমি ধার দেনা করে তো দেখতে যাই না। আপনারাও টিকিট কেউ কেটে দেন না যারা বলেন যে যান কেন দেখতে, সাপোর্ট করুন। আপনার থেকে বেশি করি, ঠিক আছে? 4খানা সিনেমা দেখতে যথেষ্ট টাকা লাগে। এই সিনেমাটাকে আমি ওভারঅল 3 দেবো আউট অফ 10। বিশেষ কিছু নেই গল্পে, একদম বেসিক গল্পটা যদি দেখেন সেটা হয়তো তাও ওয়ার্কেবল ছিল। স্ক্রিন প্লে এতটাই ইগোইস্টিক্যালি লেখা হয়েছে এবং সবার কন্ট্রাক্ট বোঝা যাচ্ছে, এদিক ওদিক থেকে সাব আপ করা হয়েছে। আলটিমেট যে প্রোডাক্টটা দাঁড়িয়েছে সেটা একটা খিচুড়ি। এবং বি ভেরি শিওর রক্তবীজ 3 আসবেই নেক্সট ইয়ার পুজোতে, বিকজ বহুরূপী, রক্তবীজ 2 এগুলো ছাড়া তো আর শিবপ্রসাদ নন্দিতার ভাত হজম হয় না। কেন দেখতে গিয়েছিলাম সেটা আমিই জানি। যাই হোক, আমি আপনাদের হোস্ট টম থ্রাশ, আপনারা দেখছিলেন থ্রাশ আওয়ার, এবং দেখা হচ্ছে পরের ভিডিওতে যদি বেঁচে থাকি।